ইরাকের মরুভূমিতে ইসরায়েলের গোপন ঘাঁটি, যে খবর খোদ ইরাক সরকারও জানত না। এদিকে ইরানের সুপার রেভলিউশনারিরা কি ট্রাম্পের শান্তি প্রস্তাব আটকে দিচ্ছে? আর রাশিয়া কি তবে ক্যাস্পিয়ান সাগরের গোপন পথে ইরানকে ড্রোন সাপ্লাই দিচ্ছে? মধ্যপ্রাচ্যের আকাশ কি তবে বড় কোনো মহাপ্রলয়ের অপেক্ষায়? আজ ফাঁস হবে সব গোপন নথি। আসসালামু আলাইকুম বন্ধুরা, খবর সংযোগের বিশ্লেষণমূলক অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। মধ্যপ্রাচ্যের রণক্ষেত্র এখন এতটাই উত্তপ্ত যে কোনো মুহূর্তে জ্বলে উঠতে পারে যুদ্ধের দাবানল। একদিকে ইরানের হুঙ্কার, আমেরিকা যদি তাদের একটি তেল ট্যাঙ্কারও হাত দেয় তবে পুরো অঞ্চলে থাকা মার্কিন ঘাঁটিগুলোকে মাটির সাথে মিশিয়ে দেওয়া হবে। কিন্তু এর মাঝেই ডোনাল্ড ট্রাম্পের পাঠানো শান্তি প্রস্তাব নিয়ে কেন চুপ তেহরান? কারা এই রহস্যময় সুপার রেভলিউশনারি গোষ্ঠী যারা পর্দার আড়াল থেকে যুদ্ধের কলকাঠি নাড়ছে? শুধু তাই নয়, নিউ ইয়র্ক টাইমসের চাঞ্চল্যকর দাবি, রাশিয়া এখন গোপন রুটে ইরানকে অস্ত্রের পাহারা দিচ্ছে। অন্যদিকে হরমুজ প্রণালীর নিচ দিয়ে যাওয়া ইন্টারনেট কেবল কি এখন ইরানের কবজায়? ডিজিটাল ব্ল্যাকআউটের মুখে কি পড়তে যাচ্ছে বিশ্ব? কাতার থেকে আমিরাত, কেন হঠাৎ ড্রোন হামলায় কেঁপে উঠল 3 দেশ? আজকের এই স্পেশাল শোতে আমরা বিশ্লেষণ করব ইরাকের সেই গোপন ইসরায়েলি ঘাঁটির খবর, যা বিশ্ব রাজনীতিতে তোলপাড় সৃষ্টি করেছে। আন্তর্জাতিক রাজনীতির এই রগরগে মারপ্যাচ বুঝতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ইরানের সেনাবাহিনী শক্তিশালী ইউনিট স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে, আমেরিকা যদি আবারও তাদের তেল ট্যাঙ্কারের উপর হামলা চালায় তবে মধ্যপ্রাচ্য যত মার্কিন ঘাঁটি অবশিষ্ট আছে সেগুলো তাদের নিশানায় চলে আসবে। কিন্তু আপনি কি লক্ষ্য করেছেন, আমি এই ভিডিওটি রেকর্ড করা পর্যন্ত আমেরিকা যে প্রস্তাব দিয়েছে ইরান তার কোনো জবাব কিন্তু দেয়নি। এর পেছনে কি ইরানের সুপার রেভলিউশনারিদের হাত রয়েছে? ঠিকই শুনছেন, সুপার রেভলিউশনারি। এরা কারা? আমি আজ সেই প্রশ্নের উত্তর দেব। পাশাপাশি আমি এটাও জানাবো, রাশিয়া কি কোনো গোপন পথে ইরানকে ড্রোন পাঠাচ্ছে? কারণ এই যুদ্ধে ইরানের মিসাইল ও ড্রোনের ভান্ডারে টান পড়েছে, যা মার্কিন ঘাঁটি ও ইসরায়েলে হামলার সময় ধ্বংস হয়েছিল। এখন রাশিয়া সে ঘাটতি পূরণ করছে। কিন্তু এই গোপন পথটি আসলে কি, বিস্তারিত জানাবো আপনাদের। এটি একটি বড় খবর এবং বড় শো, তাই শেষ পর্যন্ত সাথেই থাকুন। ইরান সেনাবাহিনীর হুঁশিয়ারি। ইরান সেনাবাহিনীর গার্ড কোর বলেছে, যদি ইরানি তেল ট্যাঙ্কার বা বাণিজ্যিক জাহাজে আবার হামলা হয় তবে পাল্টা জবাব অঞ্চলে থাকা মার্কিন ঘাঁটি ও শত্রু জাহাজে হামলা চালানো হবে। ইরান সঠিক সময়ে মার্কিন শান্তি প্রস্তাবের জবাবও দেবে। তেহরান থেকে প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই নিশ্চিত করেছেন, ইরান মার্কিন কর্মকর্তাদের পাঠানো প্রস্তাবটি পর্যালোচনা করছে এবং নিজস্ব জবাব তৈরি করছে, নিজস্ব সময়ে তা দিবে। তিনি জোর দিয়ে বলেন, বর্তমানে প্রধান লক্ষ্য হলো যুদ্ধ বন্ধ করা। তিনি সেই 14 দফার পরিকল্পনার কথা উল্লেখ করেন, যা আগে আমেরিকাকে পাঠানো হয়েছিল। তবে জবাব কবে দেওয়া হবে তার কোনো নির্দিষ্ট সময়সীমা জানানো হয়নি। ইরানের বিলম্বের দুটি কারণ হতে পারে। সুপার রেভলিউশনারি এবং রাশিয়া ইরান কেন দেরি করছে তার দুটি কারণ সামনে এসেছে। নাম্বার 1, ইরানের সুপার রেভলিউশনারি। CNN এর রিপোর্ট অনুযায়ী ইরানের ভেতরে একটি কট্টরপন্থী গোষ্ঠী রয়েছে যারা আমেরিকার সাথে কোনো ধরনের আলোচনা করতে চায় না। তারা চায় ইরান যেন টানা যুদ্ধের মধ্যেই থাকুক। নাম্বার 2, রাশিয়ার গোপন সাহায্য, ক্যাস্পিয়ান রুট। নিউ ইয়র্ক টাইমসের রিপোর্ট অনুযায়ী রাশিয়া ক্যাস্পিয়ান সাগরের পথ ব্যবহার করে ইরানকে ড্রোনের যন্ত্রাংশ পাঠাচ্ছে। সাম্প্রতিক যুদ্ধে ইরানের প্রায় 60% ড্রোন স্টক ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করা হয়েছে। এখন রাশিয়া সেই সক্ষমতা ফিরিয়ে আনতে তেহরানকে সাহায্য করছে। ঠিক একইভাবে চীনও একটি গোপন দেশ হয়ে ইরানকে এমন অস্ত্র পাঠাচ্ছে যার ফলে ইরানের আকাশে মার্কিন বা ইসরায়েলি বিমান ওড়া অসম্ভব হয়ে পড়বে। এই কারণে ট্রাম্প ইরানের বন্দরগুলো অবরোধ করেছিলেন এবং চীনকে সরাসরি হুমকিও দিয়েছিলেন। ক্যাস্পিয়ান সাগর ও হরমুজ প্রণালীর গুরুত্ব। নিউ ইয়র্ক টাইমস জানাচ্ছে, ক্যাস্পিয়ান সাগর এখন রাশিয়া ও ইরানের মধ্যে প্রধান বাণিজ্যিক ও কৌশলগত পথে পরিণত হয়েছে। এখানে আইনি ও গোপন উভয় ধরনের বাণিজ্য চলছে। অন্যদিকে হরমুজ প্রণালীতে উত্তেজনার কারণে রাশিয়া এখন সেই সব মালামালও ক্যাস্পিয়ান রুট দিয়ে পাঠাচ্ছে যা আগে হরমুজ হয়ে আসতো।
ডিজিটাল যুদ্ধ, ইন্টারনেট কেবল দখলের প্রস্তুতি। একটি বড় খবর হলো হরমুজ প্রণালীর নিচ দিয়ে যাওয়া ইন্টারনেট কেবল। কবিসি লেটারের রিপোর্ট অনুযায়ী ইরান এখন এই প্রণালীর নিচে 60টি সাবমেরিন ইন্টারনেট কেবলের নিয়ন্ত্রণ নেওয়ার প্রস্তুতি নিচ্ছে। নতুন নিয়ম অনুযায়ী বিদেশি কোম্পানিগুলোকে এই কেবল ব্যবহারের জন্য ইরানের অনুমতি নিতে হবে, ট্রানজিট ফি দিতে হবে এবং ইরানি আইন মানতে হবে। রক্ষণাবেক্ষণের দায়িত্ব ইরানি কোম্পানিগুলোর হাতে দিতে হবে। ইরানি নৌবাহিনী হুমকি দিয়েছে প্রয়োজনে এই কেবলগুলো কেটে দেওয়া হবে। যদি এমনটাই হয় তবে এশিয়া ও ইউরোপের মধ্যে ব্যাংকিং লেনদেন, শেয়ার বাজার এবং সরকারি যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়তে পারে। ইরান এখন হরমুজ প্রণালীকে শুধু তেলের নয় বরং বৈশ্বিক ইন্টারনেটের চোখ পয়েন্ট হিসাবে ব্যবহার করতে চায়। কারা এই সুপার রেভলিউশনারি? এই গোষ্ঠীর নাম জেভিএফ পায়দারি। এদের সুপার রেভলিউশনারিও বলা হয়। তারা নিজেদের 1979 সালে ইসলামী বিপ্লবের আসল রক্ষক মনে করে। তাদের মতে আমেরিকা ও ইসরায়েলের বিরুদ্ধে লড়াই চিরন্তন। 2015 সালে ওবামা প্রশাসনের সাথে হওয়া পরমাণু চুক্তিরও তারা ঘোর বিরোধিতা ছিল। তারা বর্তমান প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের উপর চাপ সৃষ্টি করছে যেন কোনোভাবে আমেরিকার সাথে আপোষ না করা হয়। ইরান এখন তেল এবং ডেটা উভয় দিক থেকে বিশ্বকে চাপে ফেলার কৌশল নিয়েছে। ইরান সেনাবাহিনী স্পষ্ট করে দিয়েছে মার্কিন ঘাঁটিগুলো তাদের লক্ষ্যবস্তু। অন্যদিকে আমেরিকার ট্রাম্পের সমর্থকরা তার সোনার মূর্তি বানিয়ে আরাধনা করছে। যে আমেরিকা অন্য দেশের নেতাদের সমালোচনা করে সেখানে এখন ব্যক্তি পূজা চলছে। ইরান কি বিভক্ত? অনেকে মনে করছেন ক্ষমতার লড়াই চলছে, কিন্তু আমার মনে হয় ইরান আগের চেয়ে অনেক বেশি ঐক্যবদ্ধ। তবে পর্দার আড়ালের এই সুপার রেভলিউশনারিদের ভূমিকা আগামী দিনগুলোতে যুদ্ধের মোড় ঘুরিয়ে দিতে পারে। কাতার, কুয়েত ও আমিরাতে ইরানের ড্রোন হামলার। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাথে ইরানের ভঙ্গুর যুদ্ধবিরতির মধ্যে মধ্যপ্রাচ্যের 3 দেশ কাতার, কুয়েত এবং সংযুক্ত আরব আমিরাতে বড় ধরনের ড্রোন হামলার ঘটনা ঘটেছে। রোববার ফরাসি বার্তা সংস্থা এএফপি জানিয়েছে ইরান থেকে ছোড়া অন্তত 2টি ড্রোন নিজেদের আকাশে শনাক্ত ও ধ্বংস করেছে সংযুক্ত আরব আমিরাতের সামরিক বাহিনী। আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি অনুযায়ী ইরানের এই প্রকাশ্য হামলা শুরু হওয়ার পর থেকে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এই পর্যন্ত 551টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, 29টি ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং 2265টি ড্রোন সফলভাবে মোকাবেলা করেছে। একই দিনে কাতারের জলসীমায় একটি বাণিজ্যিক জাহাজ ড্রোনও হামলার শিকার হয়েছে। কাতার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য মতে আবুধাবি থেকে আসা পণ্যবাহী জাহাজটি মোসাইদ বন্দরের উত্তর পূর্ব দিকে আক্রান্ত হয়। হামলার ফলে জাহাজটিতে অগ্নিকাণ্ড ঘটলেও বড় ধরনের কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এর আগে ব্রিটিশ সামুদ্রিক নিরাপত্তা সংস্থা জানিয়েছিল দোহার উত্তর পূর্ব অঞ্চলে একটি পণ্যবাহী জাহাজ অজ্ঞাত ক্ষেপণাস্ত্রের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে। এই হামলা মধ্যপ্রাচ্যের নৌ নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে। এদিকে কুয়েতের সামরিক বাহিনীও রোববার ভোরের দিকে তাদের ভূখণ্ডে ড্রোন হামলার খবর নিশ্চিত করেছে। যদিও কুয়েত এবং আমিরাতে তাৎক্ষণিকভাবে জানমালের বড় কোনো ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি। তবে ধারাবাহিক হামলাকে কেন্দ্র করে এই অঞ্চলে উত্তেজনা আরও দ্রুত বাড়ছে। কাতারে জ্বালানি ট্যাঙ্কার হরমুজ প্রণালী পেরিয়ে পাকিস্তানের পথে রওনা হওয়ার প্রেক্ষাপটে এই হামলাগুলো ইরান সংকট বা যুদ্ধের এক নতুন মোড় হিসাবে দেখছেন বিশ্লেষকরা। সার্বিকভাবে এই পরিস্থিতি পুরো মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতাকে হুমকির মুখে ফেলেছে। ইরাকের মরুভূমিতে ইসরায়েলের গোপন ঘাঁটি। ইরাকের মরুভূমিতে ইসরায়েলের গোপন ঘাঁটি, অথচ এই সম্পর্কে কিছুই জানেন না ইরাকের সরকার। ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনের চাঞ্চল্যকর রিপোর্টে বলা হয় ইরানের বিরুদ্ধে ইসরায়েলের সামরিক অভিযানে সহায়তার জন্য যুদ্ধ শুরুর ঠিক আগে এই ঘাঁটি তৈরি করা হয়। ট্রাম্পকে জানিয়ে রেখে এই পরিকল্পনার বাস্তবায়ন করায় তেল আবিব। যুদ্ধের সময় ওই ঘাঁটিকে ব্যবহার করা হচ্ছিল ইসরায়েলি বিমান বাহিনীর লজিস্টিক হাব এবং বিশেষ বাহিনীর অনুসন্ধান ও উদ্ধার কেন্দ্র হিসাবে। মার্চের শুরুতে স্থানীয় এক রাখাল মরুভূমিতে সন্দেহজনক হেলিকপ্টার চলাচল দেখতে পেয়ে ইরাকি বাহিনীকে খবর দেন। এরপর তদন্ত যায় দেশটির সেনারা। ঠিক তখনই সেনাদের লক্ষ্য করে বিমান হামলা চালায় ইসরায়েল। এতে এক ইরাকি সেনা ঘটনাস্থলেই নিহত হন। হামলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করে ইরাকের জয়েন্ট অপারেশন কমান্ডারের উপপ্রধান কায়েস আল মোহাম্মদ আভি বলেন কোনো ধরনের সমন্বয় বা অনুমতি ছাড়াই এ বেপরোয়া অভিযান চালানো হয়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়, ইরানের ইস্পাহানের কাছে একটি মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার পর উদ্ধার কাজেও যুক্তরাষ্ট্রের সেনাদের সহায়তা করে ইসরায়েলি বাহিনী। এমনকি অভিযানের নিরাপত্তার অজুহাতে ইরাকের ভেতর আরও হামলা চালানো হয়। বিশ্লেষকদের মতে এ তথ্য সামনে আসায় মধ্যপ্রাচ্যে ইসরায়েলের গোপন সামরিক তৎপরতা এবং আঞ্চলিক সার্বভৌমত্ব লঙ্ঘনের অভিযোগ আরও জোরালো হয়েছে। ইউক্রেন যুদ্ধ শেষের ইঙ্গিত পুতিনের। দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাৎসি জার্মানির বিরুদ্ধে সোভিয়েত ইউনিয়নের বিজয়ের ৮১তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেন যুদ্ধ সমাপ্তির একটি ইতিবাচক ইঙ্গিত দিয়েছেন। মস্কোর রেড স্কোয়ারে গতকাল আয়োজিত বিজয় দিবসের সামরিক কুচকাওয়াজ শেষে তিনি জানান, দীর্ঘ ৪ বছরের বেশি সময় ধরে চলা এই সংঘাত এখন শেষের দিকে এগোচ্ছে। যদিও যুদ্ধের চূড়ান্ত পরিণতি কিভাবে আসবে সেই বিষয়ে তিনি বিস্তারিত কোনো রোড ম্যাপ দেননি। তবে সমাপনী বক্তব্যে তার আত্মবিশ্বাসী সুর বিশ্ব রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে। পুতিন দৃঢ়ভাবে ঘোষণা করেন, এই যুদ্ধ জয় রাশিয়ারই হবে এবং তারা তাদের লক্ষ্য অর্জনে প্রায় সফল। মস্কোর ক্রেমলিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পুতিন এই যুদ্ধের মূল কারণ হিসাবে পশ্চিমা গ্লোবালিস্ট নেতাদের নীতিকে দায়ী করেন। তার মতে, বার্লিন প্রাচীরের পতনের পর ন্যাটো জোট পূর্ব দিকে সম্প্রসারিত না করার যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, পশ্চিমা বিশ্ব তা ভঙ্গ করে ইউক্রেনকে নিজেদের প্রভাব বলয়ে নেওয়ার চেষ্টা করেছে। তিনি এই সংঘাতকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের সবচেয়ে প্রাণঘাতী লড়াই হিসাবে অভিহিত করেন এবং বর্তমান পরিস্থিতিকে 1962 সালে কিউবার মিসাইল সংকটের পর সবচেয়ে ভয়াবহ বৈশ্বিক সংকট বলে উল্লেখ করেন। তবে বৈরিতার মধ্যেও তিনি ইউরোপের জন্য একটি নতুন নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আলোচনার বিষয়ে নিজের আগ্রহ প্রকাশ করেছেন। এটা একটা পজিটিভ দিক। এবারের বিজয় দিবস উদযাপন ছিল কিছুটা ব্যতিক্রমী। বিগত বছরগুলোর তুলনায় এবার সামরিক কুচকাওয়াজ সীমিত আকারে আয়োজন করা হয়। রেড স্কোয়ারে সরাসরি বিশাল সমরাস্ত্র প্রদর্শনের পরিবর্তে ক্রেমলিনের দেয়ালে ভিডিওর মাধ্যমে রাশিয়ার সামরিক শক্তির মহড়া দেখানো হয়। যুদ্ধের এই আবহের মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় ৯ মে থেকে ১১ মে পর্যন্ত ৩ দিনের একটি সাময়িক যুদ্ধবিরতি চলছে। পুতিন জানান, শান্তির স্বার্থে তিনি আলোচনার টেবিলে বসতে রাজি এবং এক্ষেত্রে মধ্যস্থতাকারী হিসাবে জার্মানির সাবেক চ্যান্সেলর গেরহার্ড সোয়েডারকে তার পছন্দনীয় ব্যক্তি হিসাবে উল্লেখ করেন। দীর্ঘ ৪ বছর আগে ২০২২ সালে ফেব্রুয়ারিতে ন্যাটোতে ইউক্রেনের যোগদানের বিরোধিতাকে কেন্দ্র করে এই রুশ অভিযানের সূচনা হয়েছিল। বর্তমানে মস্কো ও ওয়াশিংটনের মধ্যে শান্তি আলোচনার প্রক্রিয়া শুরু হলেও ক্রেমলিনের ভাষ্যমতে তা আপাতত স্থগিত রয়েছে। তবে পুতিনের সাম্প্রতিক বক্তব্যে যুদ্ধ শেষের যে ইঙ্গিত পাওয়া গেছে তা বিশ্বজুড়ে কিছুটা স্বস্তি ও কৌতূহলের সৃষ্টি করেছে। 2,70,00,000 সোভিয়েত নাগরিকের আত্মত্যাগের স্মৃতি বিজড়িত এই দিনে পুতিনের শান্তি ও বিজয় উভয় বার্তার সংমিশ্রণ মূলত ইউক্রেন সংকটের একটি সম্ভাব্য রাজনৈতিক সমাধানের পথ প্রশস্ত করার ইঙ্গিত বলে মনে করছেন বিশ্লেষকরা। বন্ধুরা, তবে প্রশ্ন থেকেই যায়, পুতিনের এই হঠাৎ শান্তির বার্তা কি ইউক্রেন যুদ্ধের সমাপ্তি নাকি বড় কোনো ঝড়ের আগে নিস্তব্ধতা? ওদিকে ইরাকের মরুভূমিতে ইসরায়েলের এই গোপন ঘাঁটি কি কেবল শুরু? ইরান যদি সত্যি হরমুজ প্রণালীর ইন্টারনেট কেবল কেটে দেয়, তবে আগামীকাল সকালে আপনার হাতের স্মার্টফোনটিকে অচল হয়ে যাবে। বিশ্ব কি এক অন্ধকার ডিজিটাল যুগে প্রবেশ করতে যাচ্ছে? মধ্যপ্রাচ্যের এই দাবানল আর পরাশক্তির গোপন চাল সবই ইঙ্গিত দিচ্ছে এক ভয়াবহ মহাপ্রলয়ের। হয়তো আমরা এমন এক যুদ্ধের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছি যা মানচিত্র বদলে দেবে চিরতরে। ইরাকে সেই গোপন ঘাঁটিতে ইসরায়েল আসলে কি লুকোতে চেয়েছিল? আর সুপার রেভলিউশনারিরা কি শেষ পর্যন্ত ট্রাম্পের শান্তি প্রস্তাবের কফিনের শেষ পেরেকটি ঠুকে দেবে? এই রহস্যের জাল ছিঁড়তে আমাদের পরবর্তী ভিডিওর দিকে নজর রাখুন, কারণ যা দেখছেন তা কেবল হিমশৈলের চূড়া মাত্র। আসল খেলা এখনো পর্দার আড়ালে। যাওয়ার আগে আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। আপনার কি মনে হয়, ইরান কি পারবে আমেরিকাকে টেক্কা দিতে, নাকি ইসরায়েলের এই গোপন ছকই হবে মধ্যপ্রাচ্যের নতুন ভবিষ্যৎ? আজ এ পর্যন্তই। আন্তর্জাতিক রাজনীতির এমন রগরগে এবং শ্বাসরুদ্ধকর বিশ্লেষণ নিয়মিত পেতে খবর সংযোগ সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন। আমি কাজল হায়দার বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।